আজকে এই ক্রান্তিকালেতে কোভিডোত্তর যুগে এত বড় কোভিড নিয়ে এত বড় সারা পৃথিবীতে একটা অতিমারি মহামারী হয়ে গেল, তারপরও ছবি আঁকার কোনো প্রয়োজন আছে কি? এই 2026-এ এআই যখন আসছে বা ইত্যাদি ইত্যাদি ঘটছে, চিত্রশিল্প এবং চিত্রশিল্পীদের অবস্থান বা ভবিষ্যৎ থেকে। তো নলিন সরকার স্ট্রিটে পুজোতে জুতো খেয়েছিলাম আমি দর্শকের কাছ থেকে, যে এত ভালো কাজ করেছেন কেন। এটা বোধহয় একটা বড় পাওনা। আজকের ডেটে চিত্রশিল্প মানে আপনার একটা বড় দিক, মানে বহু মানুষ কলকাতার মানে দুর্গাপূজার জন্য আপনাকে চেনে, আবার আমি ব্যক্তিগতভাবে আপনার যে ছবি, যে 3D আর্ট, সেগুলোর প্রতিও একটা খুব বড় ফ্যান। আপনার কি মনে হয় যে আজকের ডেটে এই 2026-এ এআই যখন আসছে বা ইত্যাদি ইত্যাদি ঘটছে, চিত্রশিল্প এবং চিত্রশিল্পীদের অবস্থান বা ভবিষ্যৎ থেকে? গ্রহণযোগ্যতা বাড়বে আরো সোসাইটিতে, মানবিক হয়ে উঠতে হবে তো কোনো একটা জায়গায়। আমারও মত সেটা। হ্যাঁ, এবং হিউম্যান টাচ থাকবে তার মধ্যে। এই ধরো আমি বলছি লুই ভিতো, আরমেস, গুচি, এই যে উৎকুতুর যে শব্দটা দীর্ঘদিন ধরে এসেছে, উৎকুতুর, আমরা ওই পর্যায়ে পড়ি না, কিন্তু আমি তো এককভাবে লড়ছি। আমার হাতের ছোঁয়াটা থাকবে ওখানে, আমার ঘাম, রক্ত, আমার মেধা, সব কিছু, ভালোবাসা, প্রেম, অপ্রেমের জ্বালা ওই কাজের মধ্যে লুকিয়ে থাকবে, যেটা এআই দিতে পারবে না। যার জন্য সারা পৃথিবীতে এখন গ্রহণযোগ্যতা বাড়ছে, হাতের কাজের, শ্রমের গ্রহণযোগ্যতা বাড়ছে। এখানে অবশ্য অন্য শব্দ চলে আসছে, হ্যাঁ, শ্রমের বিবর্তন, উমুক তুমুক, হ্যাঁ তারা নিয়ে মুখ তুমুক, এটা অন্য গল্প, সেটা নয় পরে হবে। শ্রমের একটা দাম আছে, মনুষ্যত্বের একটা দাম আছে, মানবিকতার একটা দাম আছে, মেধার একটা দাম এই আছে। গন্ধ। এই কিছুদিন পরে আমার একটা প্রজেক্ট কাজ আছে, যে সারা ভারতবর্ষে বিভিন্ন আনাচে কানাচে থেকে পুরনো ব্যাগ, হ্যান্ড ব্যাগ আমি জোগাড় করে নিয়ে ওটা নিয়ে একটা কাজ করব, যার মধ্যে কত মানুষের ভালোবাসা, প্রেম, তাদের জমানোর টাকা পয়সা জমানো, তাদের রক্ষা, সব কিছু করার মধ্যে ভালোবাসা, আক্ষেপ লুকিয়ে আছে। সেই পরিত্যক্ত ব্যাগগুলো দিয়ে আমি একটা কাজ করব। গ্রেট। আপনার থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কর্মসূত্রে আমার সাথে, আমি যে সংস্থার সাথে জড়িত, সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র, এখানে বহু প্রান্তিক গ্রামের শিল্পীরাও রয়েছেন। বহু মানুষ আমাকে জিজ্ঞেস করে যে, বলে যখন কথাবার্তা হয়, যে একটাই আফসোস যে মানে চিত্রশিল্প নিয়ে আছি, মন ভালো আছে, কিন্তু হয়তো ব্যাংক অ্যাকাউন্টটা ভালো নেই। আসলে এটা না এক কথা দু কথার আনসার নয়। ব্যাখ্যা করুন। যেমন ধরো আমি শিল্পের কাছে কি চাইছি, তোমার চাইতে হবে মন দিয়ে, মন দিয়ে চাইতে হবে। চাইতে গেলে পরে তুমি তো ওইদিকে ক্রিকেট খেলবে, এদিকে শিল্প নিয়ে কথা বলবে, তো হতে পারে না। তোমাকে শিল্প নিয়ে অন্তত 12-14 ঘন্টা কাটাতে হবে। আর একটা কথা আবার বলছি, যে খাতা দেখে গান গাওয়া, সারেগামা পাধানিসা সানিধাপা মাগারেসা, এর বাইরে তো বেরোতে পারবে না। এই 7টা স্বরকে যদি মাস্টারমশাইয়ের মধ্যে বা আমাদের উত্তরসূরিদের মতন করে যদি একই রকম রেওয়াজ করা যায়, তাহলে হবে না, এগোবে না। তানসেন যেভাবে গেয়েছিলেন, ভীমসেন যোশী কিন্তু সেইভাবে গাননি, বা আচার্য পণ্ডিত মানে বৈশ্যদেব চট্টোপাধ্যায় এইভাবে গান গাননি। প্রত্যেক সময় না ইনোভেশন হয়েছে, পরিবর্তন, ইনভেনশন হয়েছে, প্রত্যেক সময় ইনভেনশন হয়েছে। আমার মতন করে সকালের আজকে আমি একরকম গাইলাম, কালকে আমি একরকম গাইবো না, হতে পারে না এটা। তো আজকে যারা মনে করছে ছবি আঁকছি মন ভরছে, তারা জানে না কেন ছবি আঁকছি। আজকে এই ক্রান্তিকালেতে কোভিডোত্তর যুগে এত বড় কোভিড নিয়ে এত বড় সারা পৃথিবীতে একটা অতিমারি মহামারী হয়ে গেল, তারপরও ছবি আঁকার কোনো প্রয়োজন আছে কি? আমার কাছে বড় রেলিভেন্ট প্রশ্ন, আমাকেও কুঁড়ে কুঁড়ে খায় প্রত্যেকটা মুহূর্তে। শিল্পের প্রয়োজন আছে কি কিছু? এই প্রশ্নটা আসে বলে আবার শিল্প আস্তে আস্তে করে আবার গড়ে উঠছে, আবার নতুন করে গড়ে উঠছে, পট পরিবর্তন করছে। বেঁচে থাকার জন্যই শিল্পের প্রয়োজন আছে, মানে না হলে মানুষ বাঁচবে কি নিয়ে? হয়তো তাই। যদি আমরা শুধু খাবার জোগাড় করতেই ব্যস্ত আমি তো ওই থাকি। জন্য প্রথমে তোমাকে গল্প করতে করতে বলছিলাম যে ওই সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কাটিয়া গেছে অনেক জীবন, আমার মাতা কি তাহাদের মতন?
তা তো না, কোনো একটা জায়গা তো উন্নতি হতেই হবে। আমি আপনাকে একটা লাস্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে যে শিল্পী হিসাবে আহ, এই যে একটা দীর্ঘ জার্নি, এত মানুষের ভালোবাসা, আপনার কি মনে হয় যে সব থেকে বড় প্রাপ্তিটা কি আপনার লাইফে? আমি যখন থার্ড ইয়ারে পড়ি তখন পারিবারিক দারিদ্রতার কারণে 3 মাস কলেজ যাইনি, আচ্ছা। অনেকগুলো প্রজেক্ট জমা দিইনি। হঠাৎ দুপুরবেলা একদিন বাড়িতে বসে আছি, হঠাৎ দেখলাম দীপালি দি, গণেশালী মাস্টারমশাই, নিরঞ্জন প্রধান, বাঁধনদা ট্যাক্সি থেকে নেমে আসছে। তখন এই সোয়ার কোথায় যাচ্ছিস, দাঁড়া। বাঁধনদা, চল গঙ্গার ধারে চল। গেলাম, গিয়ে কলেজ যাস না কেন, এটা সেটা বলতে গেল, এই চুপ কর, কাল থেকে কলেজ যাবি, পল্টুকে বলা আছে তোর রংপত্র যা আছে সব লাগিয়ে দিয়ে দেবে। গণেশবাবু 500 টাকা দিলেন, নিরঞ্জনবাবু 500 টাকা দিলেন। এটা শিল্পী হিসেবে না, এই যে মানুষ হিসেবে গার্জেন পাওয়া একটার পর একটা, এটা ভয়ঙ্কর। আর যেদিনকে ফার্স্ট হয়েছিলাম, বাড়িতে এসে মাকে বাবাকে বলেছিলাম, বাট তাদের মুখ চোখে কোনো কিছু দেখিনি আমি। তুমি যেমন আছো তেমন থাকো ভাই, চোর ছাচর হয়ে যাওনি, লুম্পেন হয়ে যাওনি, দ্যাটস এনাফ। নলিন সরকার স্ট্রিটে পুজোতে জুতো খেয়েছিলাম আমি দর্শকের কাছ থেকে, যে এত ভালো কাজ করেছেন কেন। এটা বোধহয় একটা বড় পাওনা। মানে হ্যাঁ, দর্শকের মানে রাজ্যপালের সে 3 ঘন্টা সমস্ত কিছু কোলাপস হয়ে গেছে, সমস্ত বন্ধ, লোকজন দাঁড়িয়ে ঘেমে এনে একশা কাণ্ড দিয়ে জুতো ছুঁড়ে মারলো আমাকে। তখন আমার কাছে হচ্ছে দড়ি সামলানো, মানুষের সঙ্গে ইন্টারেক্ট করা, ভলেন্টিয়ারি করা, জুতো ছুঁড়ে মারলো, সপাটে লাগলো। আপনি ভলেন্টিয়ারি করছিলেন? আমি ভলেন্টারি করার জন্যই পুজোটা করি মূলত। আমি পাবলিকের সঙ্গে ইন্টারাক্ট করি, সেটা ও দেখেছে এবছরে। কারণ আমি ভালোবাসি এটা। কারণ আমি বলছি তো, আমি অজন্তা মিনারে বসে ছবি আঁকি বা শিল্প করার চিন্তা করি না, যে আমি ভাই সনাতন দিন না, তোমরা আমাকে স্যালুট করো, মান্য করো, আমাকে লাল গাড়ি চেপে ঘুরে বেড়াও। হ্যাঁ, ওসব আমি কিচ্ছু না। আমি একদম সাধারণ মানুষের সঙ্গে ইন্টারাক্ট করব। কেন করেছি, কী জন্য করছি, আমাকে প্রশ্ন করো। সবার সঙ্গে সেলফি তুলবো, আমার ভালো লাগে খুব। এই যে আস্তে আস্তে করে মানুষের মনের মধ্যে গেঁথে যাচ্ছি না, কেউ কিন্তু হাঁটাতে পারবে না আমাকে। সে আমি যে রঙেই আমাকে চোবানো হোক না কেন, হ্যাঁ, আমি কিন্তু সনাতন দিনে থাকবো। এটা কিন্তু অনেক বড় পাওনা। সব থেকে বড় কথা, মানে পশ্চিমবাংলা ছাড়িয়ে পশ্চিমবাংলার বাইরেও, বিদেশে, এবং ধরো অস্ট্রিয়াতে, বিশেষ করে ইউরোপে আমার প্রচুর বন্ধু। তুমি জার্মানিতে গিয়ে খোঁজ করবে, সনাতন দিন না বললে পরে অনেকেই বলে দেবে যে না, ও তো এরকম 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, হ্যাঁ, আমাদের ভালো গাইড টিচার, তো অনেক ভালোবাসার লোকজন আছে। তো এইটা কিন্তু পাওয়াটা বড় কথা নয়। একজন পলিটিশিয়ান হলে পরে কিন্তু এটা পেতাম না আমি কোনোদিনও। আপনার শৈল্পিক জীবন এরমভাবেই চলুক, এরকমই হাসি খুশি থাকুন, এই আশা রাখি। অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আশা করি আপনার আড্ডাটা ভালোই লাগলো। না, আমারও ভালো লাগলো, কারণ তুমি অনেক খোলাখুলি হ্যাঁ। কথা বললে। আমিও মানে কিছু কিছু এড়িয়ে গেলাম, একটু ডিফেন্স খেললাম। হ্যাঁ, কারণ সময়টা তো বড্ড অসময়, দুঃসময়, সেটা বুঝতেই পারছো। সবসময় একটু ডিপ্লোম্যাটিক্যালি খেলতে হয় কোনো কোনো সময়। হ্যাঁ, ডিপ্লোমেসি মেনটেন করতে হয়, কিছু করার নেই। হ্যাঁ, আমি ঠিক করে এসেছিলাম যে আজকে বলে আপনি আবার গোটা পডকাস্টে যেটা বললেন সেটা ঘুরিয়ে দিলেন। হোক, আমি চাই এটাই হোক। মহারাজ সে আবার এসেছে ফিরিয়া। আরে আমার তো যবনিকা নামেনি এখনো, আমাকে কেন আমি স্বর্গে চলে যাবো আপনাকে আশীর্বাদ করিয়া? মানে আমাকে তো সেই দাসু পাগলার গল্প করতে হবে আবার। তুমি চালাও, আবার নতুন করে আবার চালাও, যে কোনো দিন উল্টো দিকে বসি, নিজেতে বসি, শিওর, আবার অন্য গল্প হবে, ডেফিনেটলি, আবার মানুষের গল্প হবে। ডেফিনেটলি। আপনারাও প্রশ্ন করবেন, উনি প্রশ্ন ভালোবাসেন, আর আপনাদের সেই প্রশ্ন নিয়ে ওনাকে আবার আমরা আমাদের পডকাস্টে নিয়ে আসবো। আজকের জন্য অনেক ধন্যবাদ।